আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম, সবাইকে বসন্তের শুভেচ্ছা। দেখতেই পারতেছেন আজকে আমরা বাংলা অনলাইন ক্লাস 3 নিব। আমাদের যথারীতি আমাদের জুবাইর জিকে পেজ এবং এই জুবাইর সিরিজ আমাদের যে গ্রুপটা জুবাইর জিকে এডুকেশনাল গ্রুপ, এখান থেকে আমরা ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে, দেখেন সবাই কেমন আছেন, জাস্ট একটু কমেন্ট করে জানান সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন, দেখেন সবাই কেমন আছেন। সবাই কেমন আছেন? ঠিক আছে, সবাই কেমন আছেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম দীপ ত্রিপুরান। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু কমেন্ট করে চেষ্টা করুন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। সজীব ইসলাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কেমন আছেন একটু ওকে, ঠিক আছে। দেখেন তো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সমস্যা ওকে, দেখেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, জাস্ট একটু কমেন্ট করে জানান। সহজ বিষয় ভাই। আজকে দেখেন আজকে আমরা কি শিখবো, আজকে আমরা শিখবো হচ্ছে যে বাংলা ব্যাকরণের সব থেকে যে আলোচিত টপিক, ঠিক আছে, এবং এই টপিকটা সব থেকে আমাদের মাথা ব্যথার কারণ হয়। যেমন আমি বেসিক্যালি যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, তখন এই টপিকটা যেখানেই দেখতাম, এই টপিকটা আমি যেখানে দিতাম 100 হাত দূর দিয়ে যেতাম, ঠিক আছে, 100, কারণ এই টপিকটা আমার কাছে খুবই বিদঘুটে একটা টপিক লাগতো, সমাজ। দেখেন সমাসে যাওয়ার শুরুতে আমি একটা কথা বলবো, যেহেতু আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ এটা যদি এই সময় অনেকের নেট প্রবলেম থাকতে পারে, তাই আপনি পরবর্তীতে দেখার জন্য আপনি শেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে। সবাই শেয়ার করে একটু ডান লিখে আমাকে জানান, সবাই আজকের ক্লাসটা শেয়ার দিয়ে একটু ডান লিখে জানান, ঠিক আছে। সবাই একটু শেয়ার করে ডান লিখে জানান। ওকে, দেখেন ভাই আজকে আমরা শিখব হচ্ছে সমাস। এই সমাসটা অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমার যারা অফলাইন ক্লাস করেছেন তাদের কাছে সমাসটা কেমন মনে হয়, একদম সমাস সমাসন পানি। তাদের যে কাউকে জিজ্ঞেস করলে তারা যে কোনো ধরনের উত্তর দিতে পারবে যারা আমার অফলাইন ক্লাস করেছেন। তবে আমি চাইবো যারা আজকে অনলাইন ক্লাসটাও করতেছেন তাদেরও যেন এই সমাজটা একদম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য একটা কাজ করতে হবে ভাই, এই যে আমি যতক্ষণ কথা বলবো, যতক্ষণ আমি ক্লাসটা নিব, ঠিক আছে, যতক্ষণ আমি ক্লাসটা নিব, ঠিক আছে, আপনি হচ্ছে মনোযোগ দিয়ে, ঠিক আছে, মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবেন, ঠিক আছে। দেখেন প্রথমেই আমরা যদি সমাসে যাই, ঠিক আছে, প্রথমেই আমরা যদি সমাসে যাই, আমি ভাই আবার বলছি আজকের ক্লাসে যেহেতু গুরুত্বপূর্ণ তোমরা সবাই শেয়ার দিয়ে রাখতে পারো, এবং ঠিক আছে, যেহেতু ক্লাসটা গুরুত্বপূর্ণ আমার এটার থেকে আমরা পরীক্ষা নেব, আমাদের গ্রুপ থেকে যে পরীক্ষা নেওয়া হয় তোমরা জানো, ঠিক আছে। নেক্সট পরীক্ষাটা কিন্তু এই সমাসের উপরে হবে, তাই তোমরা সবাই শেয়ার দিয়ে একটু ডান লিখে জানাও, ঠিক আছে। রিফাত সিনথিয়া লিখেছো ডান ডান, ঠিক আছে। আমার কাছে জিনিয়া খান, আমার কাছে অনেক কঠিন লাগে সমাজ ভাইয়া, আপনি একমাত্র ভরসা। ওকে ঠিক আছে, আমার উপর বিশ্বাস রাখো, সমস্যা নাই। রাকিব হাসান ডান, পারভেজ ডান, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে।
ঠিক আছে, ওকে ঠিক আছে। দেখেন এবার দেখেন আজকে পড়বো হচ্ছে সমাস। ভাইয়া সমাস বিষয়টা কি আসলে একটা বেসিক্যালি চেষ্টা করুন। অনেকেই বলছে সমাস শিখতে 6 মাস লাগে। কয় মাস লাগে? সমাস শিখতে আমাদের 6 মাস লাগে। তোমার কাছে একটা 6 মাসটা কোনো মাস লাগবে না। তুমি জাস্ট আমি যখন ক্লাস নিব আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। সমাস শুনলেই মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপ করার দরকার নাই। তোমার পাশে আছি আমি, দুর্বার সজীব। ঠিক আছে, এবার দেখো ভাইয়া সমাস শব্দটা কি আসলে? সমাস একটা সংস্কৃত শব্দ। এই সমাসের রীতি আসে, সমাসের রীতি এসেছে সংস্কৃত শব্দ থেকে। ঠিক আছে, সংস্কৃত শব্দ থেকে সমাসের রীতি আসছে। এবার দেখো সমাস বিষয়টা কি। দেখো আমি একটা বাক্য লিখলাম, বেসিক্যালি সমাস থেকে একদম সহজ একটা উদাহরণ, যেমন তোমরা সবাই জানো। ঠিক আছে, সিংহ চিহ্নিত আসন, তাই না? সিংহাসন। ভাই আমি বলে দেই, তুমি সিংহ চিহ্নিত আসন সিংহাসন তুমি পারো। কেন পারো জানো? কারণ তুমি মুখস্থ করছো সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন। ঠিক আছে, আর একটা মুখস্থ করছো মৌ আশ্রিত মাসি সমান সমান মৌমাছি। তুমি এই বিষয়গুলো কি করেছো? মুখস্থ করেছো। ভাই আমি আজকে বলছি তোমার মুখস্থ করতে হবে না। তুমি তাকাই দেখো কয়েকটা পদকে, ঠিক আছে কি বলছি, কয়েকটা পদকে এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। কয়েকটা পদকে এক পদে পরিণত হওয়াকেই সমাস বলে। সেটা কেমন? এই যে একটা দুইটা তিনটা পদ এখানে, এগুলা মিলে মিশে কি হয়েছে? একটা পদ গঠিত। সুতরাং এটা হচ্ছে কি বলতো, এটাকে আমরা সমাস বলছি। কি বলছি? সমাস বলছি। এবার দেখো কয়েকটা পদকে আবার এটাকে সংক্ষেপ। সমাস শব্দের অর্থ মিলন, সংক্ষেপ। এই কয়েকটা পদের মিল ঘটাইছে। ঠিক আছে, সংক্ষেপ করে একটা শব্দ হইছে কয়েক। তাহলে সমাস শব্দের অর্থ কি কি? সংক্ষেপণ, মিলন, কয়েক পদকে এক পদীকরণ। ঠিক আছে, দেখো এবার দেখো এই যে সিংহ চিহ্নিত আসন যে লিখলাম, এইটার নাম হচ্ছে ব্যাস বাক্য। কি বাক্য বলতো? এটা হচ্ছে একটা ব্যাস বাক্য, ব্যাস বাক্য। আর এইটাকে বলছি আমরা সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। এবং এখানে এর মাঝখানে যে প্রত্যেকটা পদ আছে না, এগুলো হচ্ছে এক একটা কি পদ জানো? এবার হচ্ছে সমসমান পদ। সমসমান পদ, এটা একদম বেসিক, এটা একদম বেসিক। ঠিক আছে, এটা একদম বেসিক, এটা হচ্ছে একদম বেসিক। খেয়াল করো আমি বলেছি হচ্ছে এই যে এই বেসিকটা বোঝার চেষ্টা করো, তারপর আমি সমাসে ঢুকতেছি। সমস্যা নাই। সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন। এখানে এই সিংহ চিহ্নিত আসন হচ্ছে ব্যাস বাক্য, এটা সমস্ত পদ, এটা সমসমান পদ। এগুলো তো আমরা এতটুকু ভালো জানি। ঠিক আছে, এগুলো আমরা এতটুকু জানলে এবার কিচ্ছু লাগবে না। এবার খেয়াল করো সমাস থেকে প্রশ্ন আসবে কিভাবে। ঠিক আছে, সমাস থেকে কয়েকটা ভাবে প্রশ্ন আসতে পারে। আমি আবার বলছি, সমাস থেকে কয়েকটা ভাবে প্রশ্ন আসতে পারে। আসতে পারে কোন সমাস কোন পদ প্রধান, এটা থেকে প্রশ্ন আসতে পারে। আবার প্রশ্ন আসতে পারে যে এইটা কোন সমাস। ঠিক আছে, বেসিক্যালি আমরা শিক্ষিত ব্যাস বাক্য দিয়ে সমাস নিয়ে নয়, কারণ আমরা মুখস্থ করে অভ্যস্ত, বা আমরা যে টিচারদের কাছে পড়েছি তারাও এভাবে শিখেছে। ভাই আমি বলেছি তুমি সমাসের ক্লাসটা করো, দেখো মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন করবো। আমি যখন বলবো তখন তুমি রেসপন্স করো, তুমি সমাস আজকে অনেক ভালো শিখতে পারবা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি প্রথমেই লিখলাম হচ্ছে, যেহেতু পদের প্রাধান্য থেকে আছে, তুমি লিখবা হচ্ছে সমাসে পদের প্রাধান্য। মানে কোন সমাস কোন পদ প্রধান? সমাসে পদের প্রাধান্য। মাঝে মাঝে আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, মাঝে মাঝে আমাদের পরীক্ষায় কি করা হয়? জিজ্ঞেস করা হয়। কিভাবে জিজ্ঞেস করা হয়? যে বলা হয় যে অব্যয়ভাব সমাস কোন পদ প্রধান, কর্মধারী সমাস কোন পদ প্রধান। ঠিক আছে, কোন পদ কোনটা কোন পদ প্রধান সরাসরি কিন্তু আমাদের কি করা হয়? জিজ্ঞেস করা হয়। কি করা হয়? জিজ্ঞেস করা হয়। এবার দেখো আমাদের যেভাবে জিজ্ঞেস করা হোক আমরা কিভাবে সমাস নির্ণয়টা পাই। এবার খেয়াল রাখো, প্রথমেই তুমি লিখবে সমাসে পদের প্রাধান্য, মানে কোনটা কোন সময়। প্রথম লিখবে হচ্ছে আমি যেভাবে লিখছি সেভাবে লিখবা। দেখো আমি লিখেছি হচ্ছে, আমি লিখেছি দ্বন্দ্বে উভয়। আমি কি লিখেছি বলতো? আমি লিখেছি দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই পূর্বে অব্যয়। দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই পূর্বে অব্যয়। ঠিক আছে, পূর্বে অব্যয়। দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই পূর্বে কি লিখেছি? পূর্বে হচ্ছে
অব্যয়, পূর্বে অব্যয়। খেয়াল করেন আমি বলেছি সমাসে পদের প্রাধান্য, দ্বন্দ্বে উভয়, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয় আর তপদী সমান পরবর্তী। জাস্ট এটা লিখে একটু ডান লিখে জানাও, তারপর আমি তোমাকে বুঝি, তোমার বোঝা লাগবে না, কিচ্ছু বোঝা লাগবে না, তুমি জাস্ট এদিকে তাকাই থাকো। লেখা শেষ কিনা? ওকে, সাব্বিহা রহমান, ডান ডান ডন, ঠিক আছে, ওকে ঠিক আছে। এবার দেখো সমাসের পদের প্রাধান্য লিখেছি দ্বন্দ্বে উভয়। কি বলেছি বলতো? দ্বন্দ্বে উভয়, অর্থাৎ এই দ্বন্দ্ব সমাসটা হচ্ছে কোন পদের প্রাধান্য বলতো? উভয় পদের প্রাধান্য। খেয়াল করো, মনোযোগ দিয়ে, উভয় পদের প্রাধান্য থাকবে। তারপর বহুব্রীহিতে নাই, অর্থাৎ বহুব্রীহি সমাসটা কোন পদ প্রধান? অর্থাৎ বহুব্রীহি সমাসে কোন পদের প্রাধান্যই থাকবে না, ঠিক আছে। আবার লিখেছি পূর্বে অব্যয়। কি লিখছি? পূর্বে অব্যয়, অর্থাৎ অব্যয় না একটা সমাস আছে অব্যয় ভাব সমাস, তাহলে এই অব্যয় ভাব সমাসে কি সাইন আছে? পূর্ব, অর্থাৎ অব্যয় ভাব সমাসটা পূর্ব পদ প্রধান। আবার দেখো তো তকদি সমান, তকদি কি বলেছি? তকদি সমান সমান কি বলতো? পরপদ। তকদি সমান সমান কি? পরপদ লিখেছি। তাহলে তৎ একটা সমাস আছে না, তৎপুরুষ সমাস। কি সমাস বলতো? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কোন পদ প্রধান হবে? পরপদ হবে। কত একটা সমাস আছে না, কর্মধারয় সমাস। কি সমাস আছে বলতো? কর্মধারয় সমাস। সুতরাং এই কর্মধারয় সমাস কোন পদ প্রধান হবে? পরপদ প্রধান হবে। আবার দেখো দ্বিতীয় একটা সমাস আছে দ্বিগু। কি বলেছে বলতো? দ্বিগু। তাহলে এই যে দ্বিগু সমাসটা, এটা কোন পদ প্রধান হবে? এইটাও অবশ্যই কি হবে বলতো? এইটাও হবে পরপদ প্রধান। তাহলে সমাসের পদের প্রাধান্য কি? এখন যদি তোমাকে হুটহাট করে কেউ জিজ্ঞেস করে, তুমি পারবে কিনা যে দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, দ্বিগু সমাস কোন পদ প্রধান, তারপর হচ্ছে কর্মধারয় সমাস কোন পদ প্রধান, অর্থাৎ সমাসে পদের প্রাধান্য নিয়ে যে তোমাদের ঝামেলা হইতো, আমি আশা করতে পারি এই ঝামেলা তোমাদের ক্লিয়ার হলো। ভাই এটা সবাই লিখে রেখেছো কিনা, লেখা শেষ কিনা আমাকে জানাও। তাহলে আমি সামনে তোমাকে একটা প্রশ্ন করবো, বলো। ওকে দেখো, ঠিক আছে, দেখো আমি বলেছিলাম সমাসে পদের প্রাধান্য, সমাসের পদের প্রাধান্য, ঠিক আছে। দ্বন্দ্বে লিখেছি উভয়, দ্বন্দ্বে উভয়, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয়, অর্থাৎ সমাস কোনটা বলবে। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখান থেকে তুমি পারবে কিনা, এখান থেকে তুমি পারবে কিনা, ঠিক আছে। দেখো আমি বলেছিলাম কি, আবার খেয়াল করো, আমি বলেছিলাম হচ্ছে সমাসের পদের প্রাধান্য, অর্থাৎ কোন সমাসটা কোন পদ প্রধান। খেয়াল করো, অর্থাৎ দ্বন্দ্বে উভয়, বহুব্রীহিতে নাই, পূর্বে অব্যয়, তকদি সমান সমান কি বলেছি? পরপদ বলেছি। যেমন দ্বন্দ্বে উভয়, তাহলে এই যে দ্বন্দ্ব সমাস আছে, এই দ্বন্দ্ব সমাসে কোন পদ প্রধান হবে? উভয় পদ প্রধান, ঠিক আছে, ঠিক আছে। যেমন আমি লিখলাম হচ্ছে হাট ও বাজার, হাট ও বাজার, এটা একটা দ্বন্দ্ব সমাস আমরা জানি, এবং ও আর আছে, তাই না? তাহলে এখানে হাটেরও প্রাধান্য আছে, বাজারেরও প্রাধান্য, দুইটা পদের প্রাধান্য আছে না, এই জন্য দ্বন্দ্ব সমাস হচ্ছে কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। বহুব্রীহিতে কোন সমাসের প্রাধান্য নাই, সুতরাং বহুব্রীহি হচ্ছে কোন সমাসের প্রাধান্য থাকবে না। আর পূর্বে অব্যয়, অর্থাৎ অব্যয় ভাব সমাসে কোন পদের প্রাধান্য আছে? পূর্ব পদের। আর তকদি সমান 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 লিখেছি কি বলুন তো? তকদি, ঠিক আছে, সমান পরপদ লিখেছে, অর্থাৎ তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এগুলো কোন পদ প্রধান? পরপদ প্রধান। যদি বুঝে থাকো, ঠিক আছে, যদি বুঝে থাকো, তাহলে তোমার জন্য একটা প্রশ্ন, সবার একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে বলো, যেমন 2013 সালে এই প্রশ্ন আসছিল, কর্মধারয় সমাস কোন পদ প্রধান, ঠিক আছে, কোন পদ প্রধান, কোন পদ প্রধান, ঠিক আছে। অপশন এ হচ্ছে পূর্ব, অপশন বি হচ্ছে পরপদ, অপশন সি হচ্ছে উভয় পদ, আর অপশন ডি হচ্ছে কোন পদের প্রাধান্য থাকবে না,
কোন পদের প্রাধান্য নেই। বলো দেখি বিগত বছর ঢাকার প্রশ্ন উত্তরটা দাও। ঠিক আছে, কর্মধারয় সমাস কোন পদ প্রধান? কর্মধারয় সমাস কোন পদ প্রধান বলো? ওকে, সবাই 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 কমেন্ট করার চেষ্টা করো দেখি। মুক্তার হোসেন পরপদ, ঠিক আছে। সুজিব পরপদ, ঠিক আছে। মনোজ, ওকে। জিন্নাত, নূরজাহান, ঠিক আছে। তোমরা সবাই আসলে সবার উত্তরই সঠিক হচ্ছে, সবার উত্তরই সঠিক হচ্ছে। ওকে, এবার দেখো, এবার ভাই এটা এখানে রাখলাম। তাহলে পদের প্রাধান্য কিন্তু আমরা শিখে পেলাম। বলেছিলাম তকদি সমাস পরপদ, ওই তকদির ভিতরে ক দিয়ে কি ছিল? কর্মধারয় সমাস। সুতরাং এই কর্মধারয় সমাস হচ্ছে পরপদ হবে। যারা বি লিখেছো তারা সবাই সঠিক উত্তর করেছো। এবার দেখো, এবার আমরা যাব হচ্ছে, দেখো সমাস পড়তে গেলেই আমাদেরকে যে সমাসটা সব থেকে বেশি কষ্ট দেয় সেই সমাসটা হচ্ছে কর্মধারয় সমাস। এই সমাসটা আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়। কারণ কি ভাই? ভাই এর ভিতরে কি আছে? এর ভেতরে আছে হচ্ছে উপমান কর্মধারয়, এর ভিতরে আছে উপমিত কর্মধারয়, আবার এর ভিতরে আছে কি কর্মধারয়? রূপক কর্মধারয়। সুতরাং আমরা যখনই সমাসটা করতে যাই, সমাসটা যখনই আমরা করতে গেলে আমাদের এই কর্মধারয় সমাসটা খুবই কষ্ট দেয়, ঠিক আছে। বারবার করে আমাদের মন ভেঙে দেয়, ঠিক আছে। আজকে যেহেতু মন ভাঙাভাঙির দিন শেষ, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশ। সুতরাং আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, এই কর্মধারয় সমাস আর আমাদের মন ভাঙতে পারবে না। তোমার কাছে একটা জাস্ট এদিকে তাকিয়ে থাকবে। দেখো, উপমান, উপমিত, রূপক, কর্মধারয় সমাস একটু সমস্যা হয়। উপমান, উপমিত দেখেন আপনারা মুখস্থ করেছেন কিভাবে জানেন? আমি জানি। আমরা ছোটবেলা থেকে শিখেছি এরকম ভাবে, আমরা ছোটবেলা থেকে শিখেছি এরকম ভাবে। কিভাবে শিখেছি? মাঝখানে ন্যায় থাকলে উপমান, আর ন্যায় যদি শেষে থাকে তবে সেটা হচ্ছে উপমিত। ভাই আমরা ভুল পড়ে এসেছি, আমি আবার বলছি আমরা ভুল করে এসেছি। এটা অনেক কঠিন একটা সমাস, কিন্তু আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো। কি দেখাবো? একটা ম্যাজিক দেখাবো, দুর্বার ম্যাজিক দেখাবো। এই ম্যাজিকটা দেখার পরেই তুমি দেখবা এই দুইটা সমাসই তোমার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশ্বাস রাখো আমার উপর। যেমন হুট করে যদি প্রশ্ন আসে, যেমন মুখচন্দ্র, ঠিক আছে, মুখচন্দ্র, আবার প্রশ্ন আসতে পারে চন্দ্র মুখ, এগুলা কোন সমাস? ঠিক আছে, কোন সমাস? এটা রাখলাম আমি, বাদ লাগবে না। ভালো করে খেয়াল করো, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। দেখো তো, খেয়াল করো। উপমা, আমি আটকাইলাম হচ্ছে উপমান কর্মধারয়ের উপমাতে। কোথায়? উপমা, ঠিক আছে। একটা জাস্ট প্রশ্নের উত্তর আমাকে দিবা। এই উপমা, আচ্ছা ভাইয়া একটা উত্তর দত্ত, এই উপমা নামে কোন শব্দ কি আছে পৃথিবীতে? মানে উপমা নামে কোন শব্দ পৃথিবীতে আছে কিনা? হতে পারে সেটা কোনো মেয়ের নাম, এরকম কোন নাম উপমা তুমি শুনেছো কিনা? আছে কিনা বলো, এটা আছে কিনা বলো। উপমা নামে কোন শব্দ আছে কিনা? আছে কিনা বলো। আমার তো স্কুল ফ্রেন্ড ছিল 5-6টা উপমা, ঠিক আছে। দেখো আছে কিনা বলো। অনুশ্রী আছে, তানজু আছে, সামিয়া আছে, হাসিবুর রহমান সাব্বির আছে, ঠিক আছে, ওকে আছে। দেখো উপমা নামে যেহেতু কোন নাম শুনেছি, কিন্তু শুনেছি, আমার উপমা অর্থটা কিছু জানা লাগবে না। আমি জানি উপমা নামে কোন শব্দ আছে, মানে এটা সত্য কথা একটা। হ্যাঁ, উপমা নামে কোনো কিছু আছে, আমি সত্য লিখলাম। আবার উপমি, হ্যাঁ উপমা মানুষের নাম হইতে পারে, উপমি হইতে পারে। উপমি শুনেছ কখনো? উপমি কিন্তু শোনো নাই। তুমি শুনেছ উপমা, কিন্তু উপমি শোনো নাই। অর্থাৎ যেহেতু শোনো নাই, এটার পাশে আমি লিখলাম হচ্ছে মিথ্যা। কি লিখেছি? একবার জাস্ট খেয়াল রাখো, কি বলেছি? একবার জাস্ট খেয়াল রাখো যে উপমান এর পাশে আমি কি লিখেছি? সত্য। আবার লিখেছি উপমিত, এর পাশে কি লিখেছি? মিথ্যা। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। উপমানের পাশে লিখেছি সত্য, আর উপমিতের পাশে লিখেছি কি লিখেছি? আমি মিথ্যা লিখেছি। খেয়াল করো।
উপমানের পাশে লিখেছি সত্য, আর উপমিতের পাশে লিখেছি কি মিথ্যা। মিথ্যা। এবার একটু খেয়াল করো ভাইয়া, এবার তুমি এমনিই পারবা, তোমার কিচ্ছু লাগবে না, ঠিক আছে? এই 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 সমস্যার জ্বালা দিতে পারবে না। যেমন চন্দ্রমুখ, কি লিখলাম দেখো তো, চন্দ্রমুখ। চন্দ্রমুখ, দেখো একটা বিষয় চেষ্টা করে, আমি জানি আমি অনেক সুন্দর, তাই বলি কি আমি চাঁদের মতো সুন্দর? আমার মুখ কি চাঁদের মতো? এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা বলো তো? আমার মুখ কি কখনো চাঁদের মতো হইতে পারবে? সত্য না মিথ্যা? উত্তর করার চেষ্টা করো, সত্য না মিথ্যা? সবাই 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 মনোযোগ দিতে হবে, বলো চন্দ্রমুখ কোন চাঁদের মতো হইতে পারে? সত্য না মিথ্যা এটা? মিথ্যা। 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 ওয়ার্ষিকা, ওকে যাই হোক, নাম পড়তে সমস্যা হচ্ছে। ওকে ঠিক আছে, চন্দ্রমুখ। দেখো ভাই, কোনোভাবেই কিন্তু এটা একটা সত্য কথা না, একটা মিথ্যা কথা, ঠিক আছে? সুতরাং এটা হবে উপমিত। কি বলেছে বলতো? উপমিত কর্মধারয়। কি হবে? উপমিত কর্মধারয়। তারপর আমি বললাম হচ্ছে আবার, দেখো আবার আমি বললাম হচ্ছে তুষার শুভ্র। তুষার শুভ্র। হ্যাঁ, বরফ কি সাদা বলতো? বরফ কি সাদা? এটা সত্য না মিথ্যা? বরফ সাদা, তুষার শুভ্র, বরফ সাদা, এটা সত্য না মিথ্যা? এটা সত্য না মিথ্যা? যা সত্য করার চেষ্টা করো, বলো তুষার শুভ্র, বরফ সত্য না মিথ্যা? বরফ সত্য না মিথ্যা বলো? ওকে, সামিয়া প্রীতি সত্য। সত্য, ওকে ঠিক আছে, মাইশন সত্য। তাহলে এটা বোঝা যায় তুষার যেহেতু শুভ্র, বরফ যে সাদা, এটা সত্য। সুতরাং এইটা হচ্ছে উপমান কর্মধারয়। কি কর্মধারয়? উপমান কর্মধারয়। ঠিক আছে, আমি আবার বলেছিলাম যে এইগুলা কোন সমস্যা তোমাকে প্যারা দিবে না, তোমার কাছে চাই, যা আমার কাছে মনোযোগ দিয়ে করো। এবার দেখো, এবার আমি যদি আরো বলি যে সিংহ, বা বললাম হচ্ছে পুরুষ সিংহ। কি বলছো বলতো? পুরুষ সিংহ। পুরুষ সিংহ। দেখো পুরুষ সিংহ, এটা কি হবে? উপমান না উপমিত বলতো? এটাও দেখো কি হবে বলতো? এটাও কি হবে বলতো? এটাও হচ্ছে, যেহেতু পুরুষ কখনো সিংহের মতো হইতে পারবে না, এটা একটা মিথ্যা, সুতরাং এটা হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে ভাই আমাকে একটু জানাও তো, তুমি উপমান আর উপমিত এখন থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবে কিনা, একটু কমেন্ট করে জানাও তো, তুমি পারবে কিনা উপমান আর উপমিত? বলো এটা পারবে কিনা? সবাই সবাই একটু কমেন্ট করে জানাও এটা পারবে কিনা। উপমান আর উপমিত তুমি পারবে কিনা, ক্লিয়ার কিনা একদম কনসেপ্টটা, ঠিক আছে? একদম শর্টকাট ম্যাজিকে দেখাই দিচ্ছি তোমাদের। কখনো ভুলবো না, ঠিক আছে? এবার দেখো, মানে আমি এটা এভাবে শিখাচ্ছি কেন ভাইয়া? পরীক্ষায় যখন আমাদের প্রশ্ন আসে তখন কিন্তু আমাকে বলে না মুখ চন্দ্রের ন্যায়, আমাকে সরাসরি জিজ্ঞেস করে মুখ চন্দ্র কোন সময়। সুতরাং আমাদের এইভাবে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? এভাবে শিখতে হবে। সুতরাং তাহলে আমি বললাম যে উপমান আর উপমিত সব থেকে কঠিন সমাস, কিন্তু সব থেকে তোমাদের সহজ হইল কিনা। এখন দেখুন আমি যে প্রশ্নই করি তুমি উত্তর এমনিই দিতে পারবা, ঠিক আছে? দেখি 2017 সালে পরীক্ষা একটা প্রশ্ন আসছিল সমাজ থেকে, প্রতি বছরই থাকে সমাজ থেকে। একটা প্রশ্ন ছিল এরকম যে কাজল কালো। কি বলছে বলতো? কাজল কালো। বলতো কাজল কালো এটা কোন সমাস? কাজল কালো। অপশন এ হচ্ছে উপমিত, অপশন বি দিচ্ছে হচ্ছে উপমান। সবাই কমেন্ট করে জানাও। বলো কাজল কালো কোন সমস্যা? সবাই কমেন্ট করার চেষ্টা করো দেখি।
উপমান ভাই, উপমান ভাই, দেখি দেখি সবার কমেন্ট দেখি। দেখো আমি তোমাদের শুরুতেই বলে দিয়েছি যে আজকের যে ক্লাসটা, ঠিক আছে, আজকের যে হচ্ছে ক্লাসটা এটা খুবই গুরুত্বপূর্ণ সমাস। এখান থেকে প্রশ্ন তাই তোমাদের আগে কিন্তু শেয়ার করতে বলেছি। এবার দেখো ভাইয়া, কাজল কালো, অনেকেই লেখছো মিনহাজ মিন, মানে এখন ব্যাপারটা হয়েছে এখন আপনারা সবাই পারেন, সবাই খুব ভালো পারেন, ঠিক আছে। কেন ভালো পারেন দেখেন, এখন একদম বুঝে গেছেন। কাজল কালো, কাজল তো অবশ্যই কালো, কাজল কি কালো না? সুতরাং সত্য যেহেতু, সুতরাং এটা হবে একটা উপমান কর্মধার। যারা লিখেছেন এরকম হচ্ছে তারা সঠিক। ওকে, তারপর দেখেন আমি যদি আপনাকে আরেকটা করতে দেই, বলেন, এটা অনেকবার পরীক্ষা আসছে। ফুল কুমারী, কি বলছি বলেন তো? ফুল কুমারী, বলেন তো এটা কোন কর্মধারয়ের সমাস হবে? ফুল কুমারী, ফুল কুমারী, বলেন কোন কর্মধারয়ের সমাস হবে? অপশন এ দিলাম হচ্ছে উপমান, আর অপশন বি হচ্ছে উপমিত। বলো ফুল কুমারী কি হবে? উপমান না? ঠিক আছে, ঐশ্বরিয়া রয়, ঐশ্বরিয়া রয় ক্লাস চলে আসছে, সর্বনাশ। ঠিক আছে, নুসরাত লিখেছে উপমিত, চিন্ময় প্রিয়া, নুসরাত সায়রা। ওকে, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে এটা কি হবে বলতো? এটা হচ্ছে কুমারী কখনোই ফুলের মতো হইতে পারে না, এটা সম্ভব না। সুতরাং এটা হচ্ছে উপমিত কর্মধারয়। কি কর্মধারয়? উপমিত কর্মধারয়। এবার দেখো, এবার যদি তোমাকে আরেকটা বলি, আচ্ছা লাগবে না, এটা এমনি পারবা, ঠিক আছে। এরপরে দেখো, এরপর হবে মেঘে মেঘে অনেক বেলা। এবার কি হবে? আসল খেলা। এবার দেখো রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। এই রূপক কর্মধারয়টা একটু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ঠিক আছে, রূপক কর্মধারয়। এবার দেখো এইটা আমরা পড়েছি, রূপক কর্মধারয় পড়েছি কিভাবে? ছোটবেলা থেকে আমরা যেভাবে পড়তাম, আমি যেভাবে পড়েছি, ঠিক আছে, আমি তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম, আমি পড়েছিলাম এরকম ভাবে, মাঝখানে রূপ থাকলেই রূপক, মানে আমাদের স্যারও এটা পড়াইতো, মাঝখানে রূপ থাকলেই রূপক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যখন করতে দেয় আমাদেরকে, পরীক্ষায় যখন আমাদের করতে দেয় তখন কিন্তু কি থাকে না? রূপ থাকে না। সরাসরি জিজ্ঞেস করা হয় মন মাছি, সরাসরি জিজ্ঞেস করা হয় মন মাঝি। ভাইয়া তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার পাশে কে আছে? দুর্বার সজীব স্যার আছে, কোনো চিন্তা নাই বাংলা নিয়ে। জাস্ট একটা জিনিস খেয়াল রাখো, বিষয়টা হচ্ছে যে কি বলেছিলাম, যে রূপক কর্মধারয় আমরা শিখেছিলাম এরকম ভাবে। আমরা শিখেছিলাম কিরকম ভাবে? আমরা শিখেছিলাম হচ্ছে মাঝখানে রূপ থাকলে রূপক। এটা আমরা ভুলে যাব, কে কেমনে পড়াইছে, কোন স্যারের কাছে কে কেমনে শিখছেন, এটা বাতিল। যে আমার কথা শুনেন, মাঝখানে রূপ থাকলে রূপক, এটা আমরা ভুলে গিয়ে, ঠিক আছে, জাস্ট একটা লাইন লিখবা, ঠিক আছে। লেখো দুইটি পদ থাকবে, বোঝা লাগবে না, দুইটি পদ থাকবে, প্রথমটিকে দেখো, এবার দুইটি পদ থাকবে, প্রথমটিকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, পরেরটাকে সবই করা যাবে। জাস্ট এভাবে লেখো, দুইটি পদ থাকবে, দুইটি পদ থাকবে, লেখো দুইটি পদ থাকবে, প্রথমটিকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, পরেরটাকে সবই করা যাবে। জাস্ট লিখে রাখো, দুইটি পদ থাকবে। আমি আবার বলছি, সমাসের ক্লাসটা গুরুত্বপূর্ণ। তুমি যেখানেই পরীক্ষা দিতে যাও, যে কোনো জায়গায়, যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাও, সমাজ থেকে কিন্তু প্রশ্ন থাকবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। সমাজ অনেক বড় টপিক, এত বেশি মনে রাখার দরকার নাই। জাস্ট তুমি আমার কথাগুলো শোনো, তাইলে অনেক কিছু হয়ে যাবে। আমি কি বলেছিলাম, যে এই যে দুইটা পদ থাকবে, প্রথমটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না,
স্পর্শ করা যাবে না, পরেরটাকে সবই করা যাবে, পরেরটাকে সবই করা যাবে। এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। লেখা হয়েছে কিনা, লেখা হয়েছে কিনা, ঠিক আছে? লেখা হইলে একটু, ঠিক আছে, একটু ডান লিখে জানাও। সাইডে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? দেখো দুইটি পদ থাকবে, কয়টা পদ থাকবে? দুইটা পদ থাকবে। প্রথমটাকে লেখা শেষ হলে একটু ডান লিখে জানাও, লেখা শেষ কিনা, লিখেছো কিনা। ডান, লেখা ডান। ওকে, ডান ডান ডান। আলিম খান, দারুণ হচ্ছে স্যার। আলিম, তুমি একটা বেয়াদব, তুমি ভুলেও এখানে কমেন্ট করবে না, তোমাকে না করেছি না কমেন্ট করতে, ঠিক আছে? এটা বলছিলাম যে দুইটা পদের প্রথমটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, পরেরটাকে সবই করা যাবে, এতটুকু। এবার দেখো ভাইয়া, এবার দেখো, এবার আমরা দেখবো মন মাঝি। মুখস্থ করার দরকার নেই। মন মাঝি, কি বলেছি? মন মাঝি। হ্যাঁ, মনকে ধরা যায়, বলো, মনকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। এই যে এভাবে হাত দিলাম, মন ধরলাম না, অসম্ভব। মনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু মাঝিকে অবশ্যই ধরা যায়। সুতরাং এই যে মন মাঝি, প্রথমটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, পরেরটাকে সবই করা যায়। সুতরাং মন মাঝি হচ্ছে রূপক কর্মধারয়। কি কর্মধারয় বলতো? রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। এটা বুঝতে পেরেছো কিনা বলো? এটা বুঝতে পেরেছো কিনা বলো? একটু কমেন্ট করে জানাও। বস, ওকে, ঠিক আছে। জিনা, দুইটা পদ থাকবে, প্রথমটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পরেরটাকে সবই করা যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে দেখো, এই যে মন মাঝি, মনকে আমরা ধরতে পারতেছি না, দেখতেও পারতেছি না, ঠিক আছে, কিন্তু মাঝিকে কিন্তু দেখা যায়। সুতরাং এইটা হচ্ছে একটা রূপক কর্মধারয়ের উদাহরণ, ঠিক আছে? দেখো শেষ কিনা, সবাই টোটাল ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? ফাতেম, সরি, ফাইজাল ইজ টোটাল ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদের একটা ওকে, বলো পরাণ পাখি কি বলছি বলো তো? পরাণ পাখি, পরাণ পাখি কোন সমাস হবে সবাই কমেন্ট করে জানাও। পরাণ পাখি, ঠিক আছে। তারপর দিলাম বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। দেখো পরাণ পাখি, বিষাদ সিন্ধু, দেখো কি সমাস হবে বলো? দেখো দেখো এটা জিনিস খেয়াল করো, আমি লিখেছি পরাণ পাখি আর হচ্ছে বিষাদ সিন্ধু। আমি লিখেছি কি? পরাণ পাখি আর হচ্ছে বিষাদ সিন্ধু। পরাণ পাখি আর হচ্ছে কি লিখেছি? বিষাদ সিন্ধু। ওকে, এবার খেয়াল করো, এবার দেখো পরাণ পাখি, এই যে পরাণকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, পাখিকে দেখা যায়, বিষাদ দুঃখকে ধরা যায় না, ঠিক আছে, দেখা যায় না, ঠিক আছে। আবার সিন্ধু সাগর কিন্তু দেখা যায়। এবার দেখো তাহলে এই যে প্রথমটাকে যায় না, পরেরটাকে যায়, প্রথমটাকে যায় না, পরেরটাকে যায়, সুতরাং এগুলো হচ্ছে কি? রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। ভাই এখন তুমি একটু কমেন্ট করে জানাও তো যে রূপক কর্মধারয় বুঝতে পেরেছো কিনা। যদি বুঝে থাকো আমি সামনে আগাবো, একটু জানাও, ঠিক আছে? রূপক কর্মধারয় কনসেপ্টটা ক্লিয়ার কিনা। দেখো
স্যার আমি আজই জয়েন করলাম, আমি স্টুডেন্ট না, তবুও আপনার ক্লাস করবো। থ্যাংক ইউ। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকে এটা তো আমাদের গেল। এরপরে দেখো আর একটা সমস্যা আমাদের অনেক বেশি সমস্যা হয়, সেটা কি বলতো? অব্যয়ীভাব সমাস। কোন সমাস বলতো? অব্যয়ীভাব সমাস। না, এই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রেও আমাদের একটু কি হয়? সমস্যা হয়। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে আমাদের কি হয়? সমস্যা হয়। এখন দেখো এই অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রেও যদি আমাদের সমস্যা হয়, এই ক্ষেত্রে আমরা কিভাবে শিখতে পারি? দেখো জাস্ট একটা লিখবা। দেখো তুমি যদি টিএসসি তে যাও, টিএসসি গেলে দেখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কখনো আসো টিএসসি তে, তুমি দেখবা যে তোমাকে দেখে 2-3টা বাচ্চা পোলাপান চলে আসছে। তুমি টাকা দিলে, তোমার কাছে টাকা চাই 5 টাকা 6 টাকা, তুমি 5 টাকা 6 টাকা দিলে সে বিল্ডিং করবে, ব্যাপারটা এরকম না। আরেকটা বেলা খেয়ে বাচ্চার স্বপ্ন দেখবে। সেই সকল বাচ্চার জন্য আমি একটা লাইন লিখছি, যে লাইনটা লিখছি সেটাই হচ্ছে অব্যয়ভাব সমাস। সেটা কি বলতো? অব্যয়ভাব সমাস। ওকে, খেয়াল করো, দেখো আমি যা বলি একটু খেয়াল করো। আহা এই নিরপরাধ যেভাবে লিখেছি, আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। জাস্ট এতটুকু লিখে রাখো, আর কিচ্ছু লাগবে না। আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। জাস্ট লেখো। লেখা শেষে সবাই একটু ডান লিখে জানাও, ঠিক আছে? অনেক সারি। আর তুমি ক্লাসটা কোথায় করছো? ওকে, ও মাগুরা না? ওকে, ঠিক আছে। এবার দেখো আমি লিখেছিলাম আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত। এটা বলেছিলাম অব্যয়ীভাব সমাস। কি সমাস বলেছিলাম বলুন তো? অব্যয়ীভাব সমাস বলেছিলাম। অর্থাৎ দেখেন আমাদের সমাসগুলো 95% জিজ্ঞেস করে কিভাবে একটা সমাস দিয়ে বলবে এটা কোন সমাস, এটা কোন সমাস। এই ক্ষেত্রে আমরা কিভাবে শিখতে পারি? জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আমি যেগুলা নিচে দাগ দিচ্ছে, আহা নির উপ প্রতি যথা উদ। দেখেন আমি কোন কার নিচে দাগ দিচ্ছে? আহা নির উপ প্রতি যথা উদ। যেগুলো নিচে দাগ দিয়েছি জাস্ট দাগ দিয়ে রাখেন।
ওকে, দেখো আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথাযথ উৎসাহ থাকা উচিত। এই যে আমি লিখলাম, ঠিক আছে, দেখেন এই যে আমি লিখলাম, এইটাই হচ্ছে কি সমাস? অব্যয়ভাব সমাস। কিভাবে অব্যয়ভাব সমাস? এবার একটু খেয়াল করো, ঠিক আছে, এবার একটু খেয়াল করো। আহা নির উপ প্রতি যথা উত, এই যে এগুলা যদি কোন সমাসের পূর্বে থাকে, যখন তোমাকে সমাস করতে দিবে, তখন তুমি জাস্ট দেখবা যে এই সাইন গুলো আছে কিনা। যদি এই সাইন গুলো থাকে, এইটাই হচ্ছে ম্যাজিক, যদি এই সাইন গুলো থাকে তখন সেটা হচ্ছে কি হবে? অব্যয়ভাব সমাস হবে। কি সমাস হবে বলতো? অব্যয়ভাব সমাস হবে। সেটা কেমন আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো। যেমন আমি বললাম হচ্ছে আমরণ। কি বলছি বলতো? আমরণ। দেখো তো আমরণের শুরুতে কি আছে? আমরণের শুরুতে আ আছে, সুতরাং এটা হচ্ছে একটা অব্যয়ভাব সমাস। এই যে আ আছে, ঠিক আছে। তারপর বললাম হচ্ছে আজীবন। কি বলেছি? আজীবন। তারপর বললাম হচ্ছে আজন্ম। তারপর বললাম হচ্ছে উপকূল। কি বলেছি? উপকূল। দেখো উপ আছে। তারপর বললাম হচ্ছে প্রতিকূল। কি আছে? দেখো তো প্রতি আছে। সুতরাং দেখো 95% যে সমাস আমাদের আছে, আমরা কিন্তু এমনি এটা পারবো, ঠিক আছে, এটা কিন্তু আমরা এমনিই পারবো। তাহলে কি বলেছিলাম? আহা এই নিরপরাধ শিশুগুলোর উপকারের প্রতি আমাদের যথার্থ উৎসাহ থাকা উচিত, ঠিক আছে। দেখো এটা বুঝেছো কিনা, বুঝলে আমি কয়েকটা করতে দিব। দেখো ওই যে সুন্দর লিখেছো, ঠিক আছে, বুঝেছো কিনা? এটা বুঝতে পেরেছো কিনা বলো? ওকে, দেখো বলেছিলাম এইটার পাশাপাশি তুমি এখন তাহলে দেখো তুমি নিজেই পারবা। তোমাকে যদি এখন আমি বলি যে হচ্ছে উপবন কোন সমাস, বলো উপবন কোন সমাস। তারপরে যদি আমি তোমাকে বলি যে যেমন হচ্ছে যথাক্রম কোন সমাস হবে। তারপর বলতো, তারপর যদি আমি বলি যে উৎক্ষেপণ। কি বলেছি? উৎক্ষেপণ। তারপরে যদি আমি তোমাকে আবার বলি যে নির্বিঘ্ন। কি বলেছি? নির্বিঘ্ন। এগুলো কি হবে বলতো? এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। কি হবে? অব্যয়ভাব সমাস হবে। ওকে, দেখো এবার খেয়াল করে, তাহলে এটা অনেক সহজ না? আমার দেখো এই সমাসগুলো খুব কঠিন লাগতো, খুবই কঠিন লাগতো, ঠিক আছে। সুতরাং এগুলো হচ্ছে অব্যয়ভাব সমাস। এখন আমি আসলেই মনে করতে পারি যে তোমরা এই অব্যয়ভাব সমাস কি বলেছিলাম? এই অব্যয়ভাব সমাস এবং হচ্ছে উপমান যে পড়লাম, এটা কর্মধারয় পড়লাম, এই দুইটা কিন্তু তোমরা এমনিই পারবা, ঠিক আছে। এবার দেখো, তাহলে এবার আমরা কোথায় যাব? দেখো এবার আমরা কোথায় যাব, একটা জিনিস খেয়াল করো। এরপর যা হচ্ছে আমি হচ্ছে কোন সমস্যা জানো? দ্বন্দ্ব সমাস। দেখো দ্বন্দ্ব সমাস, জাস্ট একটা লাইন লিখবা, ব্যাস বাক্যে এবং ও আর থাকবে। কি থাকবে? ব্যাস বাক্যে এবং ও আর থাকবে। ব্যাস বাক্যে কি থাকবে? এবং ও আর থাকবে। ব্যাস বাক্যে এবং ও আর থাকবে, অর্থাৎ
ব্যাস বাক্যে যদি এবং ও আর থাকে তখন ঠিক আছে, তখন তুমি ধরবে এটা দ্বন্দ্ব সমাস। যেমন এরকম থাকতে পারে হাট ও বাজার, হাট ও বাজার, দেখো তো মাঝখানে কি আছে, ও আছে না, সুতরাং এটা হবে হাট বাজার, হাট বাজার। এবার একটু খেয়াল করো, হাট বাজার হলেও এখানে এই যখন সমস্ত করবো তখন আমরা মাঝখানে জাস্ট শুধু কি নিয়ে আসবো, জাস্ট আমরা এখানে কি নিয়ে আসবো বলতো, এখানে জাস্ট আমরা একটু কিনে আসবো, জাস্ট আমরা একটা হাইফেন নিয়ে আসবো, তাহলেই হবে। ঠিক আছে, এবার দেখো কিন্তু ভাই উনারা এত বোকা না যে ঠিক আছে এত সহজ থেকে প্রশ্ন করবে। যদি প্রশ্ন করে একটা জায়গাতে সমস্যা খুব বেশি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, বিপরীতার্থক দ্বন্দ্ব। আর এটা হলো যে বিরোধার্থক, কি বলছিলাম মূলত, বিরোধ। এই জায়গাটা থেকে প্রশ্ন একটু বেশি করে, জাস্ট একটা জিনিস খেয়াল করবা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবা যে বিপরীতার্থক দ্বন্দ্ব, তারপরে কি বললাম হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব। এবার একটু খেয়াল করো বিপরীত বিরোধার্থক, এটা অনেকেই মনে রাখতে পারে না মুখস্থ করে। ঠিক আছে, আমার কাছে মুখস্থের কোনো সুযোগ নাই, আমি তোমাকে যেভাবে বলছি ঠিক সেভাবেই তুমি মনে রাখবা, ঠিক সেভাবেই তুমি কি রাখবা, মনে রাখবা। জাস্ট একবার চেষ্টা করো যে এরকম ভাবেও বিষয়টা কি হবে বলতো, এই যে জাস্ট মারামারি মানে বুঝতো, হানাহানি মারামারি মানে বুঝতো, জাস্ট একটা লাইন লিখবা, যদি মারামারি থাকে, ঠিক আছে, যদি মারামারি থাকে তখন সেটা হচ্ছে কি হবে বলতো, বিরোধ। মারামারি থাকলে বিরোধ হবে, আর যদি না থাকে তখন সেটা হবে বিপরীত। আমি আবার বলছি, জাস্ট খেয়াল করো, যদি মারামারি থাকে, ঠিক আছে, যদি সংঘর্ষ থাকে তখন সেটা হবে কি হবে বলতো, সেটা হচ্ছে মারামারি থাকলে কি হবে, মারামারি থাকলে হচ্ছে বিরোধ, না থাকলে বিরোধ। যেমন আমি বললাম তোমাদেরকে, এই যে দেখো সাপ ও নেউল, বলো এখানে মারামারি আছে না নাই, বলো বলো এটা কি হবে, সাপ ও নেউল মারামারি আছে কিনা বলো, বিপরীতার্থক হবে না বিরোধার্থক হবে, বলো। দেখো বলো সাপ ও নেউল এখানে মারামারি আছে কিনা বলো। দেখো এখানে যদি মারামারি থেকে থাকে সুতরাং এইটা কি হবে, এটা বিরোধার্থক দ্বন্দ্ব। আবার আমি লিখেছি রাত ও দিন, রাত ও দিন, রাত ও দিন, এই রাত ও দিনে কি মারামারি আছে, রাত ও দিনে কিন্তু কোন প্রকারের মারামারি নেই, সুতরাং এইটা হচ্ছে একটা বিপরীতার্থক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব হবে, বিপরীতার্থক দ্বন্দ্ব। অর্থাৎ কোনটা, যেমন আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই, ঠিক আছে, একটা উদাহরণ তোমাদেরকে সবাইকে দিচ্ছি। ঠিক আছে, এটা এসেছিল 2011 সালে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায়, বিষয়টা ছিল এরকম, দা ও কুমড়া, দা ও কুমড়া কোন দ্বন্দ্ব সমাস, বলো দা ও কুমড়া কোন, এক ছিল বিপরীত, এক ছিল বিপরীত, দুই ছিল হচ্ছে বিরোধ, বলো দা ও কুমড়া। সবাই কমেন্ট করার চেষ্টা করো, বলো রাত ও, সবাই কমেন্ট করার চেষ্টা করো। ওকে, দেখি দেখো জাস্ট একটা জিনিস খেয়াল করবা, যদি মারামারি থাকে, এখানে দেখো দাও কুমড়া, এখানে কি আছে বা এখানে কিছু কোনো মারামারি টারামারি কি, দাও কুমড়া এখানে কিন্তু মারামারি আছে, সুতরাং এটা হচ্ছে একটা বিরোধার্থক দ্বন্দ্ব। যারা বিরোধ লিখেছো তাদেরটা সঠিক, সঠিক। ঠিক আছে, এবার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সমাস আমরা শিখবো, সেটা কি শিখবো বলতো, সেটা দুইটা জায়গায় একটু ঝামেলা হয়, যেমন দ্বিগু আর হচ্ছে কি বলতো সংখ্যাবাচক বহুব্রীহি, দ্বিগু আর কি সংখ্যাবাচক বহুব্রীহি, বহুব্রীহি। ঠিক আছে, দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি, দ্বিগার হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমি লিখলাম হচ্ছে চৌরাস্তা, চৌবাচ্চা, ত্রিশাল,
ত্রিফলা, ত্রিফলা কি লিখেছি বলতো? ত্রিফলা। এবার একটু খেয়াল করো তো, কি বলেছিলাম? দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি, এই জায়গাটার সমস্যা হয় কারণ এই তুমি যেগুলো দেখতেছো এই প্রত্যেকটা হচ্ছে বিগত বছরের পরীক্ষায় আসা, প্রত্যেকটা হচ্ছে কি বলতো বিগত বছরের পরীক্ষায় আসা। তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো, ঠিক আছে, যে এটা কিভাবে কি রকম হবে, কোনটা দ্বিগু হবে কোনটা সংখ্যাবাচক বহু হবে। জাস্ট একটা লাইন লিখবা, যদি মিলে যায় লেখো মিলে গেলে দ্বিগু, মিলে গেলে দ্বিগু, না মিললে সংখ্যাবাচক বহুব্রীহি। আমি কি বলছি? জাস্ট লিখো মিলে গেলে দ্বিগু, মিলে গেলে হচ্ছে দ্বিগু, না মিললে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে। আমি হামজা দ্বিগু সমাস না ভাইয়া, তুমি জাস্ট লেখো পর আমি বোঝাচ্ছি। মিলে গেলে দ্বিগু আর না মিললে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। ভাই আমরা ছোটবেলা থেকে পড়েছি সংখ্যা আর সমাহার কি দ্বিগু, ভাই এটা ভুল পড়ে আসছি, কারণ এই দুই ভাবেই থাকতে পারে। তাই কিভাবে কোনটা উত্তর হবে আমি তোমাকে সেটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে দেখো মিলে গেলে দ্বিগু আর না মিললে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো চৌরাস্তা কি বলেছি খেয়াল করো, চৌরাস্তা মানে সংখ্যা যেটা থাকবে আর উপাদান যদি ওইগুলা থাকে তাহলে মিলে যাবে চৌরাস্তা। আচ্ছা চৌ মানে কি? চার, চৌ মানে চার। আর চৌরাস্তায় রাস্তা কয়টা আছে বলতো? চৌরাস্তায় রাস্তা কিন্তু চারটা আছে, সুতরাং সংখ্যা বলছে চার, রাস্তাও কয়টা? চারটা, সুতরাং মিলে গেছে না, সুতরাং এই চৌরাস্তা হচ্ছে কি দ্বিগু, দ্বিগু, ঠিক আছে। চৌ মানে কি? চার, তাহলে চৌবাচ্চা মানে কি চারটা বাচ্চারে বোঝায় না, চৌবাচ্চা মানে হচ্ছে পানি রাখার একটা ছোট পাত্রকে বোঝায়, ঠিক আছে। তাহলে দেখো সংখ্যা আছে চার কিন্তু মিলেছে একটা পাত্রকে বোঝাইছে, একটা জিনিসকে বোঝাইছে, সুতরাং যেহেতু মিলে নাই সুতরাং এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। দেখো ভাইয়া দেখতে কিন্তু দ্বিগুর মতোই লাগছে, দেখতে কিন্তু কিসের মতো লাগছে? দ্বিগুর মতোই লাগছে, কিন্তু আসলে এটা দ্বিগু, এটা কিন্তু দ্বিগু না। তারপর ত্রিশাল, দেখো ত্রিশাল, ত্রিফলা, 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 সংখ্যা আছে কি তিন, ফল কিন্তু তিনটা আছে, কয়টা ফল? তিনটা ফল আছে, ঠিক আছে। ফল তিনটা কি কি বলতো? আমলকি, হরিতকি, বয়রা, মানে ত্রিফলা, সংখ্যা আছে তিন, ফল কয়টা আছে? তিনটা আছে। সুতরাং এইটাকে আমরা কি বলছি? এটাকে বলবো যেহেতু মিলে গেছে দ্বিগু। আবার দেখো ত্রিশাল, ত্রি মানে কি? তিন, আর ত্রিশাল মানে কি? তিনটা সাল না, ত্রিশাল মানে হচ্ছে একটা জায়গা, ময়মনসিংহ এর একটা জায়গার নাম হচ্ছে কি বলতো? ত্রিশাল। সুতরাং যেহেতু মিলে নাই এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে আমি আশা করতে পারি, ঠিক আছে, তাহলে আমি আশা করতে পারি তোমরা বুঝেছো, ঠিক আছে। সংখ্যাবাচক বহুব্রীহি আর হচ্ছে দ্বিগু সমাস বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও তো, বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো কিনা বলো। ওকে চিন্ময়, ইসরাত নাফসা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে ঠিক আছে। এবার ভাইয়া দেখো আমাদের বাকি আছে একটা জিনিস আমি আর বলবো, ঠিক আছে। কোন জিনিসটা? মাইশা হোসেন খুবই সহজ হয়ে গেছে টপিকটা, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখেন তাইলে ভাই সংখ্যাবাচক বিষয়টা কি, দেখেন আরেকটা উদাহরণ আমি আপনাদের দেখি, বিগত বছর যে পরীক্ষা আসে এমন একটা সহজ একটা প্রশ্ন বলি আপনাদেরকে, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হবে, আরো বুঝতে ক্লিয়ার হবে, আরো বুঝতে কি হবে বলতো? ক্লিয়ার হবে। সেটা কেমন? যেমন আমি লিখলাম হচ্ছে দোতলা, দোতলা, দেখি সবাই প্রশ্ন উত্তর দাও তো। দোতলা এটা কি দ্বিগু হবে, দ্বিগু হবে নাকি সংখ্যাবাচক বহুব্রীহি হবে? বলো সবাই কমেন্ট করো, এটা কি দ্বিগু হবে না সংখ্যাবাচক বহুব্রীহি হবে? বলো দোতলা এটা সংখ্যাবাচক বহুব্রীহি না দ্বিগু হবে?
লেখো দ্বিঘ অভিন্ন সংখ্যাবাচক বহুব্রীহি হবে দোতলা। দেখি নাইমুর রহমান, সাদিয়া ইসলাম, ওকে ঠিক আছে। ইস্ট অর ওয়েস্ট, হাসিবুল ইজ দ্য বেস্ট। ওকে সংখ্যাবাচক, সজীব সংখ্যাবাচক, ঠিক আছে। রিকি, মৃধা, ওকে ঠিক আছে ভাই। খেয়াল করো কে কি উত্তর দিচ্ছে, এটা নিজের কাছে রাখো। এবার আমি তোমাদেরকে বলে দিই, দো মানে কি দুই, সংখ্যা দুই আছে। দোতলায় তলা কয়টা আছে ভাই? দুই। দোতলায় ধরো দোতলা একটা বিল্ডিং, দোতলা একটা বিল্ডিং, এই দোতলা বিল্ডিং এ দোতলা মানে কি 2 নাম্বার তলাটা না, নাকি দুইটা তলা একসঙ্গে আছে? দুইটা তলা একসঙ্গে আছে না, শুধু 2 নাম্বারটা তলা আছে, শুধু 2 নাম্বারটা আছে। সুতরাং সংখ্যা আছে 2, কিন্তু তলা আছে কয়টা? একটা। তলা আছে একটা। দোতলায় তলা কয়টা আছে? একটা আছে। সংখ্যা আছে 2, তলা আছে একটা। মিলেছে? মিলে নাই। যেহেতু মিলে নাই, সুতরাং দোতলাটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। দোতলাটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি। কি হবে? সংখ্যাবাচক বহুব্রীহি হবে। যারা সংখ্যাবাচক বহুব্রীহি লিখেছেন তাদের উত্তর কি বলছে বলতো? তাদের উত্তর হচ্ছে সঠিক। তাদের উত্তর কি বলেছি? সঠিক। তাহলে এটা ক্লিয়ার কিনা বলেন তো? ওকে ভাইয়া, এবার দেখেন আমি একটু বলে দিচ্ছি। এরপর হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আর এইটার জাস্ট একটা লাইন লিখে রাখবেন, ঠিক আছে? বিভক্তি লোপে যে সমাস, জাস্ট একটা লাইন লিখেন। বিভক্তি লোপে যে সমাস, বিভক্তি লোপে যে সমাস, জাস্ট এতগুলো গান। বিভক্তি লোপে যে সমাস তাকে কি বলো বলতো? বিভক্তি তৎপুরুষ সমাস বলে। এবার দেখো, এবার আমরা এখানে আসি তৎপুরুষ সমাস। বিভক্তি লোপে যে সমাস, বিভক্তি লোপে যে সমাস তাকে কি বলে? তৎপুরুষ সমাস বলে। এবার দেখো, অর্থাৎ ওই যে আমাদের বিভক্তি আছে না, ঠিক আছে? আমাদের যে বিভক্তি আছে না, বিভক্তিটা কি বলছে বলতো? ওই যে প্রথমটা শূন্য, দ্বিতীয়টা হচ্ছে কে রে, দ্বিতীয়টা দ্বারা দেয়া করতে, চতুর্থ হচ্ছে কি কে রে, পঞ্চম হতে থেকে, ষষ্ঠী হচ্ছে রয়ের, সপ্তমী হচ্ছে এ হতে। এই যে সমাসগুলা খেয়াল রাখতে হবে। এই যে সমাসগুলা ভাইয়া, এই সমাসগুলা যে আছে, এই এই বিভক্তিগুলা যে আছে, এই বিভক্তিগুলা যদি লোপে বা বিভক্তি রূপে যে সমাস হবে সেটাই হবে। যেমন আমি বললাম যে দেখো, যেমন মধু দিয়ে মাখা। খেয়াল করো, মধু দিয়ে মাখা, দ্বারা দেয়া কর্তৃক তৃতীয় বিভক্তি আছে না? তৃতীয় বিভক্তি আছে কিনা? যেহেতু তৃতীয় বিভক্তি আছে, যেখানে তৃতীয় বিভক্তি আছে, ঠিক আছে? তৃতীয় বিভক্তি আছে, সুতরাং এটা কি হবে? জাস্ট বিভক্তি, যে বিভক্তি তুমি তুলবা, যে বিভক্তিটাই তুমি তুলবা সেটা সেই তৎপুরুষ হবে। যেহেতু তৃতীয় বিভক্তি তুলছো, এটা কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। কি হবে? তৃতীয় তৎপুরুষ হবে। কথা ক্লিয়ার? তারপরে দেখো, আবার আমি যদি এখানে বলি যে সহজ একটা উদাহরণ দিলাম, ফেব্রুয়ারি যেহেতু চলে আসছে, বই মেলা খুলবে, যেমন লেখলাম হচ্ছে বইকে পড়া। কি বলছি বলতো? বইকে পড়া। বইকে পড়া, বই পড়া, তাই না? জাস্ট আমি বিভক্তি যেটা থাকবে ব্যাসবাক্য থেকে সেটা তুলে দিব, জাস্ট এতটুকু কাজ আমার। বলেছিলাম বিভক্তি লোপে যে সমাস হয়, অর্থাৎ এই বিভক্তিটা কি করবো? আমি বাদ দিয়ে দিব। বিভক্তি কি বলবো? বাদ দিয়ে দিব। সুতরাং তাহলে এই যে বইকে পড়া, কেটা বাদ দিলাম, সুতরাং কি বই করা, সুতরাং কেটা কি? দ্বিতীয় বিভক্তি না, ঠিক আছে? সুতরাং এটা কি হবে? দ্বিতীয় তৎপুরুষ। কথা ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, দ্বিতীয়টাও দ্বিতীয় বিভক্তি কি আছে? কে রে। চতুর্থ আছে কে রে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, রেসপেক্ট, সম্মান সূচক কে হবে? চতুর্থী। যেমন আমি বললাম যদি শিক্ষককে ধরো গুরুকে ভক্তি, কি বলছি? গুরুকে ভক্তি। দেখো তো, এই যে গুরুকে ভক্তি, ঠিক আছে? গুরুর প্রতি তোমার একটা রেসপেক্ট, সম্মান আসে না, এই কেটা হচ্ছে চতুর্থী। এই কেটা হবে চতুর্থী, ঠিক আছে? চতুর্থী। তাহলে আমি আশা করতে পারি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, মানে অর্থাৎ এই যে আবার যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন তো, আবার যদি আমরা করতে দিই একটা,
যেমন গাছে পাকা, কি বলেছি বলতো, গাছে পাকা, বলতের সমস্ত পদ কি হবে, গাছে পাকার সমস্ত পদ কি হবে বলতো, গাছে পাকার সমস্ত পদ কি হবে বলো, গাছে পাকা, গাছে পাকা, কি বলেছি, গাছে পাকা এর সমস্ত পদটা কি হবে বলতো, ফারহানা ইয়াসমিন লিখছো গাছ পাকা, গাছ পাকা। ওকে, জাস্ট মানে কাজটা কি, এখানে এ সপ্তমী বিভক্তি জাস্ট তুলে দিব, তাহলে তো সেটা হলে কি হবে, গাছ পাকা। এখন আমরা পূর্ণ বিভক্তি তুলেছি, এ ও তে সপ্তমী বিভক্তি, সুতরাং এটা হবে কি বলতো, সপ্তমী তৎপুরুষ। কথা ক্লিয়ার? এবার দেখো ভাই, এছাড়াও আরো বেশ কিছু সমাস আছে, দেখবা যে এই যে যারা সংখ্যাবাচক, আকাশ, আকাশ বইটা দাও, ঠিক আছে। দেখো এখন এই যে সমাসের যে ক্লিয়ার আমাদের বিষয়টা ছিল, দেখো প্রত্যেকটা সমাস, কি বলেছিলাম, প্রত্যেক সমাস আমরা কিন্তু এখন কিন্তু একটা ক্লিয়ার একটা ধারণা পাইছি। ভাই আমরা যে পরীক্ষাগুলো নিব, ঠিক আছে, দেখো এরপরেও আরো কিছু সমাস আছে, ঠিক আছে, অলোক তৎপুরুষ আছে, এই আছে, এগুলো তুমি দেখলেই পারবা। এখন এগুলো দেখবা কোথা থেকে, খুব সুন্দর করে দেওয়া আছে হচ্ছে আমাদের বইয়ে, দেখবা জোবার্স বাংলায়, জোবার্স বাংলায় খুব সুন্দর করে দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো নেক্সট বাংলায়, নেক্সট বাংলায় এখানে আছে তো। বই একটা ছিল, জাহাঙ্গীর ভাই নিয়ে চলে গেছে। ওকে, ঠিক আছে। দেখো এখন কথা হচ্ছে, এগুলো শিখলাম, এগুলো প্র্যাকটিস করব কোথা থেকে, প্র্যাকটিস করব কোথা থেকে, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের বই থেকে প্র্যাকটিস করে নিবা পুরোটাই, অনেকগুলা অবজেক্টিভ দেওয়া আছে। প্লাস আমরা যে নেক্সট পরীক্ষা নিব, নেক্সট পরীক্ষায় আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে বিড়াল অপরিচিতা, পোস্ট করে দিই। বিড়াল অপরিচিতা, ঠিক আছে। তারপর বিড়াল অপরিচিতা, তারপর লিখলাম হচ্ছে আরেকটা কবিতা দিচ্ছি, ঐকতান, ঠিক আছে। এই তিনটা, দুইটা গল্প, দুইটা একটা কবিতা, প্লাস হচ্ছে এই যে সমাস পড়ালাম, এই সমাস এই আমাদের বই থেকে নেক্সট এক্সাম কিন্তু এইগুলোর উপরে নির্ভর করে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার একটা জিনিস খেয়াল রাখো, এবার একটা জিনিস খেয়াল রাখো, ঠিক আছে, এবার খেয়াল রাখো, এই যে এই টপিক গুলো থেকে আমরা নেক্সট পরীক্ষা নিব, ঠিক আছে। এবার দেখো আজকে সমাস, সমাস, ঠিক আছে। এবার আমাদের যে সমাস, তোমাদের কাছে একটা ওপেন প্রশ্ন, আজকে যে ক্লাস করলা তুমি সমাস বুঝতে পারছো কিনা বলো তো ভাই, সমাস বুঝতে পারছো কিনা, তোমার কাছে আজকে থেকে সমাসের কনসেপ্টটা কেমন লাগলো বলো, সমাসের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। দেখো ভাই, এটা হচ্ছে আমাদের ইয়া দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমরা যেহেতু আমাদের ইয়া থেকে পেজ নেই, এক্সাম নেই, সুতরাং এক্সাম গুলো এগুলোর উপরে হবে, যে টপিক গুলো আমি লিখেছি, বিড়াল অপরিচিতা ঐকতান, ঠিক আছে। ওকে, ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।